করব আজকেরটা হচ্ছে আজকে আমাদের কাজ হলো একটু ম্যাথ দেখবো আমরা আর হচ্ছে ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন। এটা আমরা প্রথম ক্লাসে প্রথম 2-3টা ক্লাসের মধ্যে দেখছিলাম, সেকেন্ড ক্লাসে সম্ভবত, যে আমাদের প্রাইমারি সেকেন্ডারির যে ফ্রিকোয়েন্সিটা সেম থাকে সেটা প্রুফ করতে গিয়ে এই ইকুয়েশনটা আমরা প্রায় ডিরাইভ করে ফেলছিলাম। তো এখানে হলো ইকুয়েশন কি, আমাদের সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে সেটা কিভাবে টার্ন সংখ্যা এবং ফ্লাক্সের সাথে রিলেটেড সেই ইকুয়েশনটা। তো এই ইকুয়েশনটা আমরা যখন একটা ট্রান্সফরমার ডিজাইন করি তখন আমাদেরকে যখন ইনফরমেশন দেওয়া হয় যে সেকেন্ডারি ভোল্টেজ এত হতে হবে, প্রাইমারি ভোল্টেজ এত হতে হবে, এখন ট্রান্সফরমার ডিজাইন করো, তখন হচ্ছে আমরা আমাদের ফ্রিকোয়েন্সি বুঝে কি ধরনের ফ্লাক্স অ্যালাউ করব বুঝে আমরা টার্ন সংখ্যা সেট করে ফেলি এই ইকুয়েশনটা থেকে। তো এই ইকুয়েশনটা কিভাবে আসছে, আমরা জানি যে প্রাইমারিতে যে ভোল্টেজটা দেই সেটা সাইনোসয়েডাল, প্রাইমারিতে যে কারেন্টটা দেই সেটাও সাইনোসয়েডাল, কারেন্ট তৈরি হবে যেটা, সেই কারেন্টের কারণে ফ্লাক্স যেটা তৈরি হবে সেটাও সাইনোসয়েডাল। ওটাকে আমি একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যার পিক ভ্যালু হচ্ছে 5x sin ওমেগা টি। সেখান থেকে আমরা জানি যে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলতেছে সেকেন্ডারিতে যে ভোল্টেজটা ইনডিউসড হবে সেটা হবে n dφ by dt মাইনাস n dφ by dt, মাইনাসটা আসছে লেনজেসের ল থেকে। vs ইকুয়াল টু তাহলে মাইনাস ns d dφ d dt, আর ফাইটা হচ্ছে আমাদের সাইনোসয়েডাল সিগন্যালটাকে আমরা বসাইছি, বসাই এটাকে ডিফারেন্সিয়েট করার পরে আমরা হচ্ছে একটা সাইনকে ডিফারেন্সিয়েট করে কস পাইছি। এই কস কে আবার 90 ডিগ্রি প্লাস সাইনের সাথে প্লাস মাইনাস 90 ডিগ্রি করলে কিন্তু আবার কস এ ব্যাক করে। সো এই মাইনাস সাইনটাকে উঠানোর জন্য আমরা এটাকে ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি করছি। আমাদের যে ভোল্টেজটা ইনডিউসড হবে সেটা হচ্ছে তার একটা পিক ভ্যালু থাকবে Vmax sin ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এই পিক ভ্যালু যেটা সেটা এখান থেকে ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি, পিক ভ্যালুটা হচ্ছে 2 পাই f ns phi max। ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ আমরা বসাইছি, 2 পাই এফ ns phi max হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু অফ ইনডিউস ইএমএফ, যেটা আরএমএস ভ্যালু হবে কি ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা √2 দিয়ে ভাগ করে দিব, সেই √2 দিয়ে ভাগ করলে এটা আসে 4.44 f ns phi max। এটাই হচ্ছে আমাদের ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন। আচ্ছা, এটা তোমাদের পরীক্ষায় কখনো দেওয়া হতে পারে যে ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন প্রুফ করো বা ডিরাইভ করো। আর আরেকটা হচ্ছে তোমাদেরকে ম্যাথ করতে দেওয়া হবে। ম্যাথটা হচ্ছে আমাদের থেরেজার বইতে কয়েকটা প্রবলেম আমি এখন তোমাদেরকে দিয়ে দিব, সেই প্রবলেম গুলাই হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, করলে মোটামুটি পারা যাবে। আচ্ছা, আমি প্রবলেম গুলো একটু দেখি। তোমাদের সাথে যে থেরেজার বইটা আমি শেয়ার দিছি সেই বইটারই এখানে হচ্ছে 32.1 থেকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে 32.1, 32.3, 32.4, এই সবগুলো অঙ্কই হচ্ছে ওই সূত্রের বেসিসে। তো এই 4টা অঙ্ক করবা। 32.3টা দরকার নাই, কারণ ওখানে একটা ইনফরমেশন আছে যেটা তোমরা আসলে এখানকার থিওরিতে কভার করবা না, সো এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। 32.2 বাদে 32.1 থেকে 5 পর্যন্ত করবা। আচ্ছা, এই অঙ্কগুলোতে কি বলা হয়েছে, 32.1 নম্বরের অঙ্ক বলা আছে the maximum flux density in the core of a 250 by 3000 volts 50 হার্টজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হচ্ছে 1.2 ওয়েবার পার মিটার স্কয়ার। ফ্লাক্স ডেনসিটি বি, বি ম্যাক্স দেওয়া আছে 1.2 ওয়েবার পার মিটার স্কয়ার ইন দ্য কোর অফ আ এত ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারে এভাবে যে জিনিসটা লেখা থাকে ভোল্টেজ, ভোল্টেজ হচ্ছে স্ল্যাশ দিয়ে বোঝানো থাকে, স্ল্যাশ দিয়ে যখন দুইটা ভোল্টেজ বোঝানো থাকবে প্রথমটা হবে প্রাইমারি, সেকেন্ডটা হবে সেকেন্ডারি। 250 তার মানে আমাদের ভিপি বা ভি1 যেটা বলো সেটা হচ্ছে 250 ভোল্ট, ভি2 হচ্ছে 3000 ভোল্ট। 50 হার্টজের মানে সিস্টেমটা চলতেছে 50 হার্টজের, ফ্রিকোয়েন্সি এফ হচ্ছে 50 হার্টজ,
আর এটা হচ্ছে 1.2 ওয়েবার পার মিটার স্কোয়ার। আচ্ছা, সেকেন্ডটা কি, ইফ দ্য ইএমএফ পার টার্ন ইজ 8 ভোল্ট ডিটারমাইন, এখানে হচ্ছে ইএমএফ পার টার্ন, ইনডিউস ইএমএফ যেটা সেটা হচ্ছে প্রতিটা টার্নে 8 ভোল্ট। আমাদের ইনডিউসড ইএমএফ যদি 100 টার্ন হয় বা এনএস টার্ন হয়, যেটাকে আমরা সাধারণভাবে বলি, যেটা আমাদের যে ভোল্টেজটা যে কয়েলে ইনডিউসড হচ্ছে সেকেন্ডারি কয়েলে, আমাদের প্যাচ সংখ্যা আছে হচ্ছে এনএস পরিমাণ, তাহলে প্রতিটা টার্নে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে, এনএস টার্নে টোটাল ভোল্টেজ কত ইনডিউস হচ্ছে, ভি2। তাহলে একটা টার্নে ভোল্টেজ কতটুকু হচ্ছে, ভি2 বাই এনএস। ভি2 বাই এন2 বলতে পারি, এনএস না বলে এন2 বলি। ভি2 বাই এন2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 8 ভোল্ট, সেটা বলা হচ্ছে। ডিটারমাইন প্রাইমারি সেকেন্ডারি টার্ন, মানে N1 N2 বের করতে বসছে এবং কোরের এরিয়া বের করতে বসছে। আচ্ছা, এখানে হচ্ছে এখানে বলা আছে একটা ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি অফ আ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, যেটা প্রাইমারি V1 ইকুয়াল টু হচ্ছে 250 ভোল্ট, V2 ইকুয়াল টু 3000 ভোল্ট, এবং ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি বি ম্যাক্স, যেটা বি ম্যাক্স মানে হচ্ছে ফ্লাক্সের ম্যাক্স ডিভাইডেড বাই এরিয়া, ইকুয়াল টু হচ্ছে 1.2 ওয়েবার পার মিটার স্কোয়ার। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। আর দেওয়া আছে পার টার্নে, আমাদের হচ্ছে সেকেন্ডারি সাইডে N2 সংখ্যক টার্ন আছে। এই টোটাল এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ ইনডিউস হচ্ছে V2, তাহলে প্রতিটা টার্নে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে সেটা হচ্ছে, প্রতিটা টার্নে যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে সেটা হচ্ছে V2 বাই N2। এই V2 বাই N2 বলা আছে, ইনডিউসড ইএমএফ পার টার্ন বলা আছে হচ্ছে 8 ভোল্টস। আচ্ছা, এখন আমরা বের করতে হবে, আমাদেরকে বলছে বের করো N1 কত, N2 কত, সিস্টেমের এরিয়া কত, মানে কোডটার এরিয়া কত। তো আমরা বের করতে পারি, প্রথমে আমরা দেখি V2 দেওয়া আছে, V2 আমরা জানি 3000 ভোল্ট, N2 জানি না, বাট V2 বাই N2 ইকুয়াল টু 8 ভোল্ট দেওয়া আছে। তাহলে 3000 বাই N2 ইকুয়াল টু আমরা পাবো 8। সেখান থেকে আমরা যদি করি তাহলে N2 আসবে, N2 কত আসবে একজন বলো। N2 কত আসবে? N2 কত আসবে? আমি কিন্তু ডি সেকশনে একবার বলে দিছি যে তো ওদেরকে আমি 75 রেকর্ডিং দিব না, তোমরা যদি ক্লাসে মনোযোগ না দাও আমি রেকর্ডিং কিন্তু দিব না। কত আসবে N2? $375। 375 N2 টার্ন হচ্ছে এত। আচ্ছা, এটা যদি জানি, আরেকটা হচ্ছে এখন আমরা জানি কি V1 বাই V2 ইকুয়াল টু হচ্ছে N1 বাই N2। V1 জানি 250, V2 জানি 3000, N1 জানি না, N2 জানি 375, জানি বলতে বের করলাম মাত্রই। তাহলে N1 কত হবে? কত হবে? 31.25। 31.25।
আচ্ছা, এখন ভগ্নাংশ এই যে n1 টা আছে, n1 কিন্তু ভগ্নাংশ হবে না, 31.25 না হয়ে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরবো 32। কারণ টার্ন সংখ্যা তো আমি পেঁচাচ্ছি যে সেটা তো ভগ্নাংশ হওয়া পসিবল না, মানে আমরা তো অর্ধেক টার্ন দিতে পারবো না। একবার পেঁচালাম একটা টার্ন, দুইবার পেঁচালাম দুইটা টার্ন, তিনবার পেঁচালাম তিনটা টার্ন, আধা আধির কোনো ব্যাপার নাই। তো এখানে এইটা হবে আমরা পেঁচানোর সময় বা ডিজাইন করার সময় 32টা টার্ন আমরা দিব। আচ্ছা, এটা গেল। এখন আমরা n1 n2 বের করছি, আমাদের লাস্ট যেটা বের করার ছিল সেটা হচ্ছে সিস্টেমের এরিয়া কত বা কোরের এরিয়া কত। কোরের এরিয়াটার জন্য আমরা জানি বি ম্যাক্স যেটা বলা আছে ইকুয়াল টু হচ্ছে 5 ম্যাক্স বাই এরিয়া ইকুয়াল টু 1.2 ওয়েবার পার মিটার স্কয়ার। যখনই এরিয়া দেখবা তখন বুঝবা এরকম কোন একটা ইনফরমেশন আসছে, সেখান থেকে আমরা এরিয়াটা বের করতে পারবো। আচ্ছা, এখন V2 বা V ইনডিউস যেটা সেটা হচ্ছে 4.44, আমরা একটু আগে দেখছি ইকুয়েশনটা ডিরাইভ করছি। F N2 phi max, তো V2 আমরা জানি 3000, F জানি 50 হার্টজ, N2 একটু আগে বের করলাম ক্যালকুলেট করে 375, phi max জানি না। এখান থেকে আমি phi max টা বের করব। phi max কত আসে? জিরো 0.036 ওয়েবার হচ্ছে 5 ম্যাক্স। আচ্ছা, আমরা জানি বি ম্যাক্স ইকুয়াল টু 1.2, বি ম্যাক্স হচ্ছে 1.2, তাহলে এখানে 5 ম্যাক্স এর ভ্যালু ছিল 0.036 বসাই, তাহলে এ পাওয়া যাবে। এ ইকুয়াল টু হবে 0.036 ডিভাইডেড বাই 1.2, কত আসে? আসছে এটা 0.03 মিটার স্কয়ার। 0.030। ওকে, ভেরি গুড। ম্যাম। আমাদের এরিয়াটা হচ্ছে 0.03 মিটার স্কয়ার। তো আমাদের প্রবলেমটা আমরা শেষ, এতটুকুই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এরপর আরেকটা প্রবলেম দেখি আমরা। এটা আরেকটু কঠিন, থ্রি ফেজ ট্রান্সফরমারের জন্য, যেটা আমরা অলরেডি করি নাই। থ্রি ফেজ ট্রান্সফরমার সম্পর্কে ধারণা নাই, বাট যে কোনো থ্রি ফেজ সিস্টেম সম্পর্কে আমরা কিন্তু জানি। থ্রি ফেজ সিস্টেম কিভাবে কানেক্টেড হয়, ওয়াই বা ডেল্টা এই টাইপের কানেকশন আমাদের দিতে পারে। ওয়াই এর আরেকটা নাম হচ্ছে স্টার, আর ডেল্টার আরেকটা নাম হচ্ছে মেশ। তো থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে কানেকশন হইতে পারে ডেল্টা অথবা ওয়াই। তো ওইটার যখন ট্রান্সফরমার সম্পর্কে যখন আইডিয়া দেওয়া হবে, রেটিং ভোল্টেজ, রেটেড পাওয়ার, এই জিনিসগুলো যখন বলা হবে, তখন সাথে সাথে বলে দেওয়া হবে কানেকশনটা কি, ডেল্টা না ওয়াই কানেকশন। সো এখন আমাদের কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে যেটা হয়, থ্রি ফেজ ট্রান্সফরমারটাকে যদি আমরা কল্পনা করি, থ্রি ফেজ ট্রান্সফরমারটা আসলে এরকম তিনটা ট্রান্সফরমারের কম্বিনেশন হিসেবে আমরা কল্পনা করতে পারি। যা প্রাইমারি আছে, কনস্ট্রাকশনও যদি তোমরা দেখো সেটাও কিন্তু তাই, কিন্তু ট্রু। প্রাইমারি থাকবে, তিনটা কলাম থাকবে, জানালার মতো থাকে। এরকম জানালা তিনটা বাহুর মতো থাকবে, প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি।
এভাবে করে তিনটা আলাদা, এটা হচ্ছে ট্রান্সফরমার 1 ভাবতে পারি, এটা 2 ভাবতে পারি, এটা 3। এই 1 2 3 এই তিনজন মিলায় একটা 3 ফেজ ট্রান্সফরমার তৈরি হয়। তো এখানে সব ক্যালকুলেশনের সময় কিন্তু এই কনসেপ্টটা মাথায় রাখতে পারি যে একটা 3 ফেজ ট্রান্সফরমার তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিয়ে তৈরি হবে, যার প্রাইমারি থাকবে সেকেন্ডারি থাকবে। এটা হচ্ছে প্রাইমারি 1 সেকেন্ডারি 1, এটা হচ্ছে 2 নাম্বার ট্রান্সফরমার প্রাইমারি সেকেন্ডারি, 3 নাম্বার ট্রান্সফরমার প্রাইমারি সেকেন্ডারি। এখন আমরা কানেক্ট করব এদেরকে, এই পাশটাকে ডেল্টা, এই পাশটাকে ওয়াই, অথবা এই পাশটাকে ওয়াই, এই পাশটাকে ডেল্টা, এই পাশটাকে ডেল্টা, এই পাশটা ডেল্টা, এই পাশটা ওয়াই, এই পাশটা ওয়াই। এরকম চারটা কম্বিনেশনে আমরা দিতে পারি, কানেক্ট করতে পারি। তোমাদের এই প্রবলেমে, এই প্রশ্নের মধ্যে যে প্রবলেম কথাটা বলা আছে সেটা হচ্ছে প্রাইমারি সাইডটাকে ওয়াই ডেল্টা করা হয়েছে, সেকেন্ডারি সাইডটাকে স্টার করা হয়েছে, স্টার মানে হচ্ছে ওয়াই। তো প্রাইমারি সাইডকে ডেল্টা করা মানে হচ্ছে একজনের পর একজন লাগানো, ওর এটা ডট পয়েন্ট, এটা ক্রস পয়েন্ট, এটা ডট পয়েন্ট। সো এটা হচ্ছে ক্রসের সাথে ডট, তারপরে এরকম করে ডট, এই প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্টের মধ্যে, এটাই হচ্ছে একটা ডেল্টা কানেকশন। আমার ডেল্টা কানেকশন কি হবে, তিনটা ওয়াইন্ডিং এইভাবে কানেক্ট হবে, এটা ডেল্টা। তার মানে একজনের এই পয়েন্টের সাথে আরেকজনের এই পয়েন্ট কানেক্টেড, আরেকজনের সাথে কানেক্টেড, আরেকজনের সাথে কানেক্টেড, এভাবে একটা লুপ তৈরি হবে। এখানেও কিন্তু তাই, এরকম একটা আমাদের লুপ তৈরি হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ডেল্টা কানেকশন। আর ওই পাশের ওয়াই কানেকশন, ওয়াই কানেকশন কেমন, সবগুলা ওয়াইন্ডিং এর এক মাথা একটা পয়েন্টে আর তিনটা মাথা এভাবে বের হয়ে থাকবে ওয়াই কানেকশনে। এখানেও তাই, সবার একটা মাথায়, যে নিউট্রাল মাথাটাকে আমরা নিউট্রাল হিসেবে ভাবতে পারি, এই মাথাটাকে সবগুলা মাথা একসাথে শর্টেড, সেটা একটা পয়েন্ট, নিউট্রাল মাথা একসাথে কানেক্টেড, আর অন্য মাথাগুলো এরকম ভাবে বের হয়ে থাকবে, তিনটা মাথা। এটা হচ্ছে ওয়াই কানেকশন। আচ্ছা, এখন এই ম্যাথটাতে এরপরে যেটা বলা আছে ট্রান্সফরমারটাতে, ম্যাম আমরা কি সব সময় ওয়াই ডেল্টাই ধরে ডেল্টা ওয়াই ধরে নিব, না মানে না না প্রাইমারি না সাইড না, থেকে ওটা ম্যাথের মধ্যে বলে দেওয়া থাকবে, যে প্রবলেম বলা হবে ম্যাথ বলো বা যে কোনো কারণেই, আমাদের এরকম আরো অন্যান্য প্রশ্ন আছে, সেই প্রতিটা প্রবলেমের মধ্যেই বলে দেওয়া হবে যে প্রাইমারি, এই যে প্রশ্ন যখনই বলতেছে তখনই প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে ডেল্টা স্টার কানেক্টেড, অথবা ওয়াই ওয়াই কানেক্টেড, অথবা ওয়াই ডেল্টা কানেক্টেড, কোন ইনফরমেশন উল্লেখ থাকবে। তোমাদের ধরাধরি কিছু নাই এখানে, 4 রকম কম্বিনেশনের যে কোনোটা হইতে পারে, কোনটা হবে সেটা প্রশ্নের মধ্যে বলা থাকবে। আমাদের এই প্রশ্নের মধ্যে বলা আছে ডেল্টা ওয়াই, এজন্য আমরা ডেল্টা ওয়াই আঁকলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল কানেকশন। এখন এখানে প্রবলেম, এইটা আসলে আমাদের মেইন প্রবলেম না, আমাদের প্রবলেমটা হচ্ছে ভোল্টেজ ইনডিউসড এবং টার্ন সংখ্যা এসব নিয়ে বের করতে বলা হয়েছে। ওই জায়গায় আমার কথাটা যেটা বলা আছে প্রবলেমটাতে আমরা আবার যাই। এখানে বলা আছে 3 ফেজ ট্রান্সফরমার ডেল্টা স্টার, আমরা ডেল্টা স্টার রাখছি 50 হার্জ, ফ্রিকোয়েন্সি 50 হার্জের, 11,000/550। আমরা জানি 11,000/550 মিন করে, প্রথমটা হচ্ছে প্রাইমারি, তার মানে V1 হচ্ছে 11,000, V2 হচ্ছে 550। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবা, আমরা যে V1 11,000 বলতেছি, যখন 3 ফেজ ট্রান্সফরমার থাকবে তখন এই ভোল্টেজটা, 3 ফেজ যে কোনো সিস্টেমে আমাদের ভোল্টেজ কয় ধরনের হইতে পারে, লাইন টু লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ। তো এখানে কোন ভোল্টেজ উল্লেখ করা হয়েছে, এখানে যখনই কোনো 3 ফেজ ট্রান্সফরমার দেখবা, যে ভোল্টেজ গুলো উল্লেখ থাকবে সবসময় মাথায় রাখবা, ভোল্টেজ গুলো হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ, সেটা ওয়াই কানেকশন হোক বা ডেল্টা কানেকশন হোক, আমার যে ভোল্টেজটা উল্লেখ থাকবে সেটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ। তো এখানে লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে 11,000 প্রাইমারি সাইডে,
এবং সেকেন্ডারি সাইডে হচ্ছে 550 ভোল্ট। 300 কেভিএ, তার মানে পাওয়ার পুরা 3 ফেজ ট্রান্সফরমারটা যে পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে, সরি পাওয়ার সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে 300 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্টেজ এবং কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট এবং ম্যাক্সিমাম ভোল্টেজের গুণফল হচ্ছে 300, এত পরিমাণ সে আসলে সাপ্লাই দিতে পারে। 300 ভোল্ট কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। কোর টাইপ ট্রান্সফরমার অপারেটস উইথ আ ফ্লাক্স অফ 0.05 ওয়েবার। আমার ফাই হচ্ছে 0.05 ওয়েবার। তো চারটা ইনফরমেশন আমার দেওয়া আছে, V1 V2, এটা আচ্ছা F ও দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। ম্যাম 35 এটা কি ছিল? 3 ফেজ পাওয়ার, 3 ফেজ পাওয়ার মানে টোটাল ব্যাংকটার মানে টোটাল ট্রান্সফরমারটার পাওয়ার হচ্ছে 300 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। আমি ওটাকে 3 ফেজ দিয়ে তোমাদেরকে বুঝালাম যে তিনটা ফেজ মিলায় যে পাওয়ার, টোটাল পাওয়ার সেটা হচ্ছে 300 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। কারণ একটু পরে আমরা একটা সিঙ্গেল ফেজের নিয়ে কাজ করব, তো সিঙ্গেল ফেজের পাওয়ারটা আমরা হিসাব করব। যেহেতু 3 ফেজের পাওয়ার 300 ভোল্ট অ্যাম্পিয়ার, সিঙ্গেল ফেজের পাওয়ার হবে 100 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, 3 ভাগের 1 ভাগ, সেজন্য 3 ফেজটা লিখছি। আচ্ছা, এখন আমরা এই ইনফরমেশন গুলা নিয়ে এখানে আসি। আচ্ছা, আসার আগে দেখি কি কি বের করতে বসে। এরপরে বের করতে হবে টার্ন, প্রাইমারি সেকেন্ডারি টার্ন সংখ্যা N1 N2, আরেকটা হচ্ছে ইএমএফ পার টার্ন, আরেকটা হচ্ছে আমাদের কারেন্ট, প্রাইমারি সেকেন্ডারি কারেন্ট I1 I2 বের করতে হবে। আচ্ছা, আমরা এখন আসি ম্যাথটা কিভাবে করব। এখানে বলা হয়েছে যেগুলো সেগুলো আবার লিখি। V1 লাইন টু লাইন, প্রাইমারি সাইডের লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে আমরা 11,000 বলে দেওয়া আছে। সেকেন্ডারি সাইডের লাইন টু লাইন ভোল্টেজ আমার 550 বলা আছে। ফ্রিকোয়েন্সি বলা আছে 50 হার্জ, ফাই বলা আছে 0.05 ওয়েবার, আর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে পাওয়ার হচ্ছে 300 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 3 ফেজের জন্য, তাহলে সিঙ্গেল ফেজের জন্য পাওয়ার হবে 100 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা ভোল্টেজটাতে আসি। 11,000, এই যে 11,000 বলা আছে সেটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ। আমার একটা লাইন হচ্ছে এ, তারপরে এখান থেকে একটা লাইন আসবে বি, এখান থেকে আরেকটা লাইন আসবে সি। এ থেকে বি পর্যন্ত যে ভোল্টেজ সেটা হচ্ছে 11,000। তাহলে একটা ফেজের ভোল্টেজ কি, ডেল্টা কানেকশনে লাইন টু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের, একটা ফেজের ভোল্টেজ কি হবে? বলো। ডেল্টা কানেকশন, প্রথম আমাদের প্রাইমারি সাইডটা তো ডেল্টা কানেক্টেড, তার লাইন টু লাইন ভোল্টেজ বলতেছে 11,000, তাহলে একটা ফেজের ভোল্টেজ কত? √3 দিয়ে গুণ দিতে হবে। ডেল্টা কানেকশন মানে 11,000ই থাকবে। 11,000ই থাকবে ডেল্টা কানেকশনে। আমার ডেল্টা কানেকশন যদি এরকম হয়, ডেল্টার মতো, ওর এক লাইন এখান থেকে বের করলাম, এক লাইন এখান থেকে বের করলাম, আরেক লাইন এখান থেকে বের করলাম, লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে আমার যা থাকবে, ফেজ ভোল্টেজও কিন্তু একই পয়েন্ট, ফেজ একটা ফেজ কি এখান থেকে শুরু করে এখানে শেষ হচ্ছে, তাহলে ফেজ ভোল্টেজ আর লাইন টু লাইন ভোল্টেজ কিন্তু আমাদের একই থাকবে ডেল্টা কানেকশনে। তাহলে আমাদের এখানে যদি ভাবি, আমাদের প্রাইমারি সাইডে 11,000 যদি লাইন টু লাইন ভোল্টেজ হয়, আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ট্রান্সফরমার, আমরা যদি তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিয়ে তো আমাদের 3 ফেজ ট্রান্সফরমার হচ্ছে, এই যে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যদি কল্পনা করি, তার প্রাইমারি ভোল্টেজ হবে 11,000, কারণ ফেজ ভোল্টেজ 11,000, লাইন টু লাইন ভোল্টেজও 11,000। এখন সেকেন্ডারি সাইডের অবস্থা কি? সেকেন্ডারি সাইড হচ্ছে ওয়াই কানেক্টেড, সেকেন্ডারি সাইড ওয়াই কানেক্টেড, তার ভোল্টেজ লাইন টু লাইন, এই যে এ থেকে বি লাইন পর্যন্ত ভোল্টেজ হচ্ছে 550 ভোল্ট। তাহলে একটা ফেজের ভোল্টেজ কত? একটা ফেজ মানে এই পয়েন্ট থেকে নিউট্রাল পর্যন্ত, এই যে একটা ফেজ,
এটার ভোল্টেজ কত হবে? ওয়াই কানেকশনে লাইন টু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের রিলেশনশিপ কি? ওয়াই কানেকশনে লাইন টু লাইন ভোল্টেজ আমরা জানি, ফেজ ভোল্টেজ হবে তার চেয়ে ছোট। ছোটটা কি? √3 দিয়ে তাকে আমাদের ভাগ করে দিতে হবে। এই জিনিসগুলো আবার মাথায় পড়ে আসবা, তোমরা এই জিনিসগুলো ভুলে গেলে কেমনে হবে? এটা হলো সারা জীবনের জন্য লাগবে, একেবারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মারা যাওয়ার আগ পর্যন্ত এই ইকুয়েশন লাগবে। আমার ফেজ ভোল্টেজটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজের √3 গুণ, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 550 বাই √3 ভাগ গুণ না ভাগ। ফেজ লাইন টু লাইন ভোল্টেজকে √3 দিয়ে ভাগ করলে আমরা ফেজ ভোল্টেজটা পাবো। এটা আসবে, কেউ একজন ক্যালকুলেট করে বলো 550 কে √3 দিয়ে ভাগ করলে কত হয়? ম্যাম 317.54 317.54। আচ্ছা, আমরা ভোল্টেজটা ফেজ ভোল্টেজ মানে একটা ট্রান্সফরমারকে আমরা সেপারেট করে ফেললাম। তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার মিলাই যে 3 ফেজ ছিল, তার মধ্যে একটা ট্রান্সফরমার, একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজটা আমরা বের করে ফেলতে পারছি। আচ্ছা, এখন আমরা আসি ভোল্টেজ ইনডিউসড পার টার্ন, সেটা বের করার উপায় কি? ভোল্টেজ ইনডিউসড পার টার্ন হচ্ছে V2/N2। আমরা জানি একটু আগে যে ডিরাইভেশনটা করছি সেই ইকুয়েশনটা ছিল V2 = 4.44 F N2 phi max। এই ইকুয়েশনটার মধ্যে V2 আমরা মাত্রই ক্যালকুলেট করে বের করলাম 317.54, 4.44, F টা হচ্ছে 50 হার্জ, N2 টা হচ্ছে জানি না, phi max টা হচ্ছে 0.05 ওয়েবার। তাহলে এখান থেকে কি আমরা N2 টা বের করতে পারবো না? আননোন কি? শুধু N2ই তো আননোন, বাকি সবই তো আমরা জানি। N2 বের করতে পারবো কি পারবো না? ইয়েস ম্যাম। আচ্ছা, N2 বের হবে। এখান থেকে N2 যেটা বের হবে, V2 কে N2 দিয়ে ভাগ করলে, এই যে V2 কে N2 দিয়ে ভাগ করলে ইনডিউসড ইএমএফ পার টার্ন পাবো। আমাদের বের করতে বলছিল N1 N2 ইনডিউসড ইএমএফ পার টার্ন I1 I2। তো এখান থেকে আমি প্রথমে বের করলাম N2, তারপরে ইনডিউসড ইএমএফ পার টার্ন V1/V2 = N1/N2। ওই সূত্র দিয়ে আমি বের করতে পারবো N1 বের হয়ে গেল, N2 বের হয়ে গেল, V2/N2 বের হলো। আমাদের দরকার আরেকটা যেটা বলছিল I1 I2, এই কারেন্ট দুইটা বের করতে। I1 আমরা জানি V1 I1 = হচ্ছে V2 I2 আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে, সেটা ইকুয়াল টু হচ্ছে পাওয়ার ভোল্ট অ্যাম্পিয়ার, পাওয়ার সেটা হলো 100 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। আমাদের সিস্টেমের জন্য কিন্তু P3 ফেজ হলো 300, সিঙ্গেল ফেজের জন্য পাওয়ার হচ্ছে 100 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। V1 আমরা জানি 11,000 ইনটু I1 ইকুয়াল টু হচ্ছে 100 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। সেখান থেকে I1 টা আমরা পেয়ে যাব। আবার V2 ইকুয়াল টু জানি 550/√3 হচ্ছে 317.54 ইনটু I2 ইকুয়াল টু হচ্ছে 100 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। সেখান থেকে আমরা I2 টা পেয়ে যাব। ঠিক আছে,
বাকি 3টা ম্যাথ তোমরা ট্রাই করবা। 32 বাকি 2টা থাকতেছে 32.3 আর 32.4 এই 2টা ম্যাথ ট্রাই করবা। ওগুলাতে আসলে কঠিন কিছু নাই, মনে হয় নাই। ট্রাই করে দেখো, কোনো প্রবলেম হলে তখন আবার আমরা ওটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে এতক্ষণ ধরে যত ট্রান্সফরমার ডিসকাস করছি তারা সবাই ছিল হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার। তারা একদম হচ্ছে সুন্দর মতো ইনপুটে যে পাওয়ার দিচ্ছি আউটপুটে একদম সেই পাওয়ার পাচ্ছি, ইনপুটে যে পরিমাণ কারেন্ট দিচ্ছি কারেন্ট ভোল্টেজ দিচ্ছি সেই অনুযায়ী টার্ন সংখ্যার উপরে জাস্ট নির্ভর করে V1/V2 = N2/N1 এই সূত্রটাকে তারা ফলো করতেছে। ইনপুটের কোনো ভিতরে সিস্টেমের ভিতরে কোনো পাওয়ার লস নাই, সিস্টেমের ভিতরে কোনো ভোল্টেজ ড্রপ নাই, সিস্টেমের মধ্যে ইন্টারনাল কোনো রকম কারেন্ট ফ্লো করতেছে না। এটা হচ্ছে আইডিয়ালি আমরা ধরে নিছি, যার জন্য পাওয়ার ইনপুট থেকে আউটপুটে সমান এবং ভোল্টেজ যেভাবে দিচ্ছি শুধু ফ্যারাডেজ ইনপুটে যেহেতু কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সূত্রটাকে তারা 100% ফলো করতেছে। প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজকে আমরা সরাসরি ধরে নিতে পারতেছি V1/V2 = N1/N2। বাট প্র্যাকটিক্যাল লাইফে আমরা এই জিনিসটা পাবো না। প্র্যাকটিক্যাল লাইফে কি কি ব্যাপার চলে আসবে? একটা ব্যাপার হচ্ছে আমরা ধরে নিছি কি, আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেই, আইডিয়ালে আমরা ধরছি কি এভাবে করে আমার তারটা পেঁচাইছি, প্রাইমারিতে ভোল্টেজ দিছি, সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউসড হয়েছে। এখন যেটা হবে সিস্টেমের মধ্যে ইন্টারনাল আমাদের হচ্ছে কিছু ভোল্টেজ ড্রপ হবে, কারণ সিস্টেমের ইন্টারনাল ভোল্টেজ ড্রপ হবে। তখন কি হবে, V1 থেকে একটা অংশ এখানে ড্রপ হিসেবে চলে যাবে VD1, যেটাকে আমি ইনপুট সাইডে ভোল্টেজ ড্রপ হবে। পরে গিয়ে ওয়াইন্ডিং এ যে ভোল্টেজটা আসবে কারশফস ভোল্টেজ ল অনুযায়ী সেটা হচ্ছে V1 - VD1। এরপরে এটার কারণে টার্ন সংখ্যা অনুযায়ী এখানে যে ভোল্টেজটা ইনডিউসড হবে সেটাকে আমরা নাম দিতে পারি V2 প্রাইম। এই V2 প্রাইমটা হচ্ছে ওই যে N1/N2 সূত্রটাকে মানবে। এই V2 থেকেও আবার এখানে হচ্ছে একটা ড্রপ হবে ইন্টারনাল V2। তো V2 আমরা যেটা পাবো ফাইনালি সেটা হচ্ছে V2 প্রাইম মাইনাস VD2। এই যে V2 পেলাম আর এই যে V1 আমি সাপ্লাই দিলাম, এটা কিন্তু এখন ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ফলো করতে পারবে না। ওই V1/V2 = N1/N2 এই সূত্রটা হবে না। কারণ কি, মাঝখানে একটা জায়গায় ড্রপ হয়ে গেছে, হয়ে যে ভোল্টেজটা অ্যাকচুয়ালি ওয়াইন্ডিং এর অ্যাক্রসে আসছে সেটা আর V1 নাই, সেটা V1 এর চেয়ে কম একটা ভোল্টেজ। সো এই জায়গাটাতে আমার ইনডিউসড এর সূত্রটাকে মানবে, এখানে যে ভোল্টেজটা হবে এই দুইজন হচ্ছে ইনডিউসড এর সূত্রটাকে মানবে, ইন্ডাকশনের সূত্রটাকে। দেন আবারও কিন্তু একটা ড্রপ হয়ে যাচ্ছে ইন্টারনালি, পরে গিয়ে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা কিন্তু একটা ড্রপড হয়ে তারপরে পরেই পাচ্ছি। তাহলে ইনিশিয়াল ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ বা ফাইনাল ভোল্টেজ এই দুইজন কিন্তু এই লটাকে মেইনটেইন করতে পারতেছে না, কারণ ইন্টারনাল কিছু ড্রপের জন্য। বাট প্র্যাকটিক্যাল আইডিয়ালি কিন্তু আমরা এই জিনিসগুলোকে ধরি নাই, এটাকে আমরা ধরে নিচ্ছি যে না এদের ইন্টারনাল কোনো ড্রপ নাই, ভোল্টেজ ড্রপ নাই। আচ্ছা, এখন একটু দেখি কোথায় কোথায় আমাদের এই চেঞ্জ গুলো আসতেছে আইডিয়াল আর রিয়েলে। আইডিয়াল ট্রান্সফরমারে আমরা ধরে নেই যে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কোনো লস নাই এবং কোনো রেজিস্ট্যান্সও নাই। আমরা যে ওয়াইন্ডিংটাকে পেঁচাইছি এই ওয়াইন্ডিং এর অ্যাক্রসে কোনো পাওয়ার লস নাই, কারণ আমরা ধরে নিছি ইন্টারনাল লস হচ্ছে 0। তার মানে কি ওয়াইন্ডিং এর অ্যাক্রসে যে লসটা আছে সেটাকে আমরা 0 ধরে নিছি। বাট প্র্যাকটিক্যাল লাইফ কিন্তু তা না। এই যে একটা তার পেঁচালাম, যে কোনো তার, আমরা কি করি যখন ল্যাবে তোমরা ব্রেডবোর্ড নিয়ে কাজ করছো 1-1 সার্কিট যখন কানেকশন দিছো তখন কিন্তু আমরা একটা তার নিছি, তার নিয়ে বসে এই মাথা থেকে এই মাথা আমরা শর্ট সার্কিট করে দিলাম তার দিয়ে। বাট এই যে তারটা দিয়ে কানেকশন দিলাম তারের কিন্তু একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, 0 রেজিস্ট্যান্স কিন্তু না। শর্ট সার্কিট আমরা মুখে বলতেছি বাট অ্যাকচুয়াল লাইফে যদি মাপি 100% 0 আমি রেজিস্ট্যান্স পাবো না। সেরকম আমরা যে তারটাকে পেঁচাইছি আমি বলে দিচ্ছি যে ইন্টারনাল কোনো লস নাই, তার মানে তারটা যে পেঁচাইছি ধরে নিচ্ছি তারের কোনো বাধা নাই,
সেখানে কোনো পাওয়ার খরচ হচ্ছে না। বাট প্র্যাকটিক্যাল লাইফে তারের সামান্য হইলেও একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স যখন তারের আছে, তারের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে এবং রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যখন কারেন্ট যাবে সেখানে একটা পাওয়ার লস হবে, যেটাকে আমরা I²R লস বলতেছি। ওই রেজিস্ট্যান্সের জন্য লস হবে। এই লসটার আরেকটা নাম আছে, যেহেতু ওয়াইন্ডিং বা তারের মধ্যে হয় এবং তারটা কপারের তৈরি, এই কারণে এই লসটাকে আমরা বলি কপার লস। প্র্যাকটিক্যালি আমরা আইডিয়ালি ধরে নেই এই লস গুলো নাই, রেজিস্ট্যান্স জিরো, কোনো লস নাই এবং ভোল্টেজ ড্রপও নাই, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নাই। বাট প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে কি হবে, ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স আছে, সো কপার লস আছে এবং এই জায়গায় একটা ইন্টারনাল ভোল্টেজ ড্রপ হবে। আচ্ছা, আরেকটা কি, সেকেন্ডটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমারে আমরা তো কপার লস ধরি না, সাথে সাথে কোর লসও ধরি না। কোর লস আমরা ধরে নেই জিরো, যার জন্য এই কনসেপ্ট থেকে কোর লস নাই, কপার লস নাই, সো ইন্টারনাল কোনো লস নাই, ইনপুট যা দিব আউটপুট তাই পাবো। এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার বলে। বাট প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে যেটা দেখবো যে এদের মধ্যে ইন্টারনাল লস থাকবে। ইন্টারনাল লস একটা তো কপার লস আমরা দেখলামই, ওয়াইন্ডিং যে প্যাচাইছি তার রেজিস্ট্যান্স আছে, সেখান দিয়ে যখন কারেন্ট যাবে একটা বাধা পাবে, সেটার কারণে একটা লস হবে I²R লস। আর কোরের মধ্যে একটা লস আছে, ফেরোম্যাগনেটিক কোর যেটা ব্যবহার করতেছি তার মধ্যে একটা লস আছে, সেটার নাম হচ্ছে এডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস। এডি কারেন্ট লস আগে একদিন আমরা ডিসকাস করছি, আবারও আমরা আজকে ডিসকাস করি, আবারও সামনে আরেকদিন আমরা ডিসকাস করব। সেটা কি, এডি কারেন্ট লসটা হয় আমাদের যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটার মধ্য দিয়ে আমাদের ফ্লাক্সটা পাস করে, পাস করার কারণে এই তারটার মধ্যে ভোল্টেজ ইনডিউসড হয়। এখানে হচ্ছে প্রাইমারি, এখানে সেকেন্ডারি। এখন ফ্লাক্সটা যেমন কাট করতেছে আমাদের ওয়াইন্ডিং কে, যার জন্য ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। সো এখান থেকে যখন আমি একটা বাল্বে কানেক্ট করে দিচ্ছি, V2 থেকে কিন্তু তারটা থেকে কিন্তু আমরা কানেকশন টেনে নিয়ে এখানে বাল্বের সাথে লাগাচ্ছি, বাল্বটা জ্বলতেছে ভোল্টেজ ইনডিউসড হওয়ার কারণে। এখন এই ফ্লাক্সটা কিন্তু কোরের মধ্য দিয়ে যাচ্ছে, এই যে কোর, এই কোরের মধ্য দিয়েও কিন্তু ফ্লাক্সটা যাচ্ছে এবং ফ্লাক্সটা হচ্ছে ভ্যারিয়েবল ফ্লাক্স, টাইমের সাথে সাথে চেঞ্জিং ফ্লাক্স। সো কোরের মধ্যেও একটা ভোল্টেজ ইনডিউসড হবে। কোরের মধ্যে যে ভোল্টেজ ইনডিউসড হবে সেখান থেকে কিন্তু কোনো কানেকশন নিয়ে আমরা কোথাও কানেক্ট করতেছি না। এখানে যেমন একটা বাল্বে কানেক্ট করছি, কোর থেকে কিন্তু কোনো কিছু নিয়ে আমরা কোনো কিছুর সাথে কানেক্ট করতেছি না। সো কোরের মধ্যে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে তার কারণে কোরের মধ্যেই একটা কারেন্ট তৈরি হবে, যেই কারেন্টের কোনো পারপাস নাই, যে কারেন্টটা কোনো জায়গায় সাপ্লাই দিচ্ছে না। সো এই কারেন্টটা ফ্লো করার কারণে কোরের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, কোরের একটা রেজিস্ট্যান্স আছে, এই কোরের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এই কোরের মধ্যকার কারেন্টের জন্য একটা পাওয়ার লস হবে I² কোর ইনটু R কোর, এইটাকে আমরা বলতেছি এডি কারেন্ট লস। কারণ এটা হচ্ছে কোরের মধ্যে কারেন্ট ফ্লো করার কারণে হচ্ছে, এবং কোরের মধ্যে যে কারেন্টটা ফ্লো করতেছে তার নাম আমরা দিই এডি কারেন্ট। সো এটার কারণে যে লসটা হয় সেটাকে আমরা বলতেছি এডি কারেন্ট লস। আচ্ছা, এই লসটা আসলে হয় কিন্তু আমরা ধরে নেই হয় না, আইডিয়াল কেসে ধরে নেই হয় না। আরেকটা কোরের মধ্যে লস হয় যেটাকে আমরা বলি হিস্টেরিসিস